ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা রাজশাহী বোর্ড 2022-এর একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। প্রথম প্রশ্নটা আমরা একটু খেয়াল করে দেখি। প্যাসকেলের সূত্রটি লেখো। প্যাসকেলের সূত্রটি হচ্ছে একটি আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থে বাইরে থেকে চাপ দেয়া হলে সেই চাপ সমানভাবে সঞ্চালিত হয়ে পাত্রের সংলগ্ন গায়ে লম্বভাবে কাজ করবে। মানে হলো ধরো এরকম একটা আবদ্ধ পাত্র মানে হচ্ছে মুখটুক নাই আর কি, এরকম আবদ্ধ পাত্রের ভেতরে বাতাস আছে অথবা পানি আছে। এর উপর বাহিরে থেকে যদি আমি ধরো এই পাশ দিয়ে 10 প্যাসকেল চাপ প্রয়োগ করলাম, তো প্যাসকেল বলতেছেন এই চাপ পাত্রের সব দিকে সমানভাবে ছড়ায় পড়বে, মানে এরকম প্রত্যেকটা পয়েন্টেই এই চাপটা ছড়ায় পড়বে এবং প্রত্যেকটা পয়েন্টে চাপের পরিমাণ সেম হবে। মানে এই জায়গা দিয়ে যদি 10 প্যাসকেল চাপ প্রয়োগ করা হয়, এখানেও সেটা 10 প্যাসকেল হবে, এখানেও সেটা 10 প্যাসকেল হবে, এরকম প্রত্যেকটা পয়েন্টে যতগুলো পয়েন্ট তৈরি হবে প্রত্যেকটা পয়েন্টেই 10 প্যাসকেল করে চাপ ছড়ায় পড়বে। তো এবং এই যে তরল বা বায়বীয় পদার্থ, ভেতরে যে পদার্থটা আছে তার পদার্থের গায়ে যে হচ্ছে পাত্রটা আছে, এই পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করতে থাকবে। তো এটাই আমাদের হচ্ছে প্যাসকেলের সূত্র, যে একটা আবদ্ধ পাত্রে বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ না কমে পাত্রের সব দিকে সমানভাবে ছড়ায় পড়বে এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন যে পাত্র আছে সে পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করবে। খ নম্বর প্রশ্ন হচ্ছে প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন? প্রেসার কুকারে মূলত যেটা হয়, অতিরিক্ত চাপ প্রয়োগ করা হয়, যার ফলে পানির যেই পানির স্ফুটনাঙ্কের পরিমাণ বেড়ে যায়, মানে 100-র উপরে চলে যায়। পানির স্ফুটনাঙ্কের পরিমাণ উপরে চলে যাওয়ার কারণে ভেতরে বাষ্পটা আবদ্ধ অবস্থায় থাকে এবং তাপটা পুরো পাত্রের দিকে সঞ্চালিত হতে শুরু করে, যার ফলে দীর্ঘ সময় ধরে ভেতরে যে খাবারটা আছে সেই খাবার তোমার তাপ গ্রহণ করতে পারে, যার ফলে হচ্ছে দ্রুত রান্না হয়। তাহলে অতিরিক্ত চাপের ফলে পানির স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, আর পানির স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাওয়ার কারণে ভেতরে খাবারগুলো অতিরিক্ত তাপ কনজিউম করতে পারে, মানে গ্রহণ করতে পারে, যার ফলে হচ্ছে খুব দ্রুত রান্না হয়। এখন আমরা যদি টেক্সটে লিখতে চাই, কিভাবে লিখতে পারি? প্রেসার কুকারে আবদ্ধ হওয়ায় এর অভ্যন্তরে বাষ্প উৎপন্ন হলে সৃষ্ট চাপ স্বাভাবিকভাবে বায়ুমণ্ডলীয় চাপের তুলনায় বেশি হয়, ফলে অধিক চাপে পানির স্ফুটনাঙ্ক বেড়ে যায়। ফলস্বরূপ পানি স্ফুটনাঙ্কে পৌঁছাতে অধিক সময় লাগে তথা পানি বেশিক্ষণ তরল থাকে এবং তাদের মধ্যে তাপের আদান প্রদান ভালো হয়, তাই খাবার দ্রুত সিদ্ধ হয়। এইভাবে প্রেসার কুকারে অধিক চাপে তুলনামূলক সহজে এবং দ্রুত খাবার রান্না করা যায়। গতে কি বলা হয়েছে? মেজের উপর কাঠটির সর্বোচ্চ চাপের মান নির্ণয় করে। এখানে একটা কাঠের কথা বলা হয়েছে, দৈর্ঘ্য 40, প্রস্থ 20, উচ্চতা 10। হ্যাঁ, এই কাঠটা আমি একটা ফ্লোরের উপরে রাখবো। এই ফ্লোরের উপর রাখলে সর্বোচ্চ কত চাপ প্রয়োগ করবে সেটা আমাদেরকে বের করতে হবে। এখন সর্বোচ্চ চাপের পরিমাণ বের করার জন্য তোমাদেরকে একটা জিনিস একটু বুঝতে হবে। সেই বিষয়টা হচ্ছে যে চাপ P সমান হচ্ছে F/A। এফ এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে mg ডিভাইডেড হচ্ছে a। এখন mg বলতে কি? ওজন। এখানে যেহেতু কাঠ নিয়ে কথা বলতেছি, তাহলে এই ক্ষেত্রে কাঠের ওজনের কথা হবে, এখানে কাঠের ওজনের কথা হবে। তো কাঠ যেহেতু একটাই, সুতরাং ওজন ফিক্সড, মানে ওজন কনস্ট্যান্ট। তাহলে এইটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা লিখতে পারি P ইনভার্স প্রপোর্শনাল A, মানে চাপ ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। ক্ষেত্রফল যখন কম হবে চাপের পরিমাণ বেশি হবে, ক্ষেত্রফল যখন কম হবে চাপের পরিমাণ বেশি হবে। এখন আমাদেরকে দেখতে হবে কাঠটাকে কিভাবে রাখলে ক্ষেত্রফলের পরিমাণ কম হবে, আর যেইভাবে রাখলে ক্ষেত্রফলের পরিমাণ কম হবে সেইভাবে রাখলে চাপের পরিমাণ বেশি হবে। তাহলে আমাদের মূল কনসেপ্টটা হচ্ছে চাপ হলো ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, ক্ষেত্রফল সর্বনিম্ন হলে চাপের পরিমাণ সর্বোচ্চ হবে। এখন দেখো কাঠের দৈর্ঘ্য দেওয়া আছে 40 সেন্টিমিটার, 40 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে নিয়ে যাই তাহলে হচ্ছে 0.4 মিটার। তারপরে প্রস্থ দেওয়া আছে হচ্ছে 20 সেন্টিমিটার, মিটারে নিয়ে গেলে 0.2 মিটার। উচ্চতা দেওয়া আছে 10 সেন্টিমিটার, এটাকে মিটারে নিয়ে গেলে 0.1 মিটার। এখন আমরা এই ক্ষেত্রে তিনটা পৃষ্ঠ পাবো, একটা হচ্ছে এবি পৃষ্ঠ, একটা হচ্ছে বিসি পৃষ্ঠ, একটা হচ্ছে সিএ পৃষ্ঠ। এই যে যেমন ধরো এটা একটা কাঠের মতো, এটার তিনটা পৃষ্ঠ, এই যে এই একটা পৃষ্ঠ, এই একটা পৃষ্ঠ এবং এই একটা পৃষ্ঠ, এই তিনটা পৃষ্ঠ এর রয়েছে। এখন আমি এইভাবে রাখলে বেশি চাপ প্রয়োগ করবে নাকি এইভাবে রাখলে বেশি চাপ প্রয়োগ করবে নাকি এইভাবে রাখলে বেশি চাপ প্রয়োগ করবে সেটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। বইটা হচ্ছে ইজি ম্যাথ, যারা সংগ্রহ করনি খুব দ্রুত সংগ্রহ করে নিবা, ঠিক আছে? আর আমাদের তো ইজি ফিজিক্স আসছেই, সুতরাং ইজি ফিজিক্সও যারা সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবা। যাই হোক, আমরা আলোচনায় ছিলাম কাঠের। এখন আমার কোন ক্ষেত্রফলে রাখলে আমার এই ক্ষেত্রে চাপের পরিমাণ বেশি হবে, তাহলে আমাকে দেখতে হবে কম ক্ষেত্রফল কোনটা। তাহলে আমি এই ক্ষেত্রফলের মান বের করব
এই ক্ষেত্রফলের মান বের করব, এই ক্ষেত্রফলের মান বের করব। এই জন্য আমরা তিনটা পৃষ্ঠের নাম দিয়েছি। একটা হচ্ছে এবি পৃষ্ঠ। এবি পৃষ্ঠ মানে হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফলে যে পৃষ্ঠ। যেমন ধরো এই বইয়ের ক্ষেত্রে এটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে দৈর্ঘ্য। তো এই দৈর্ঘ্য আর প্রস্থের গুণফলে পৃষ্ঠ কোনটা? এই যে এইটা। আবার ধরো এটা হচ্ছে প্রস্থ আর উচ্চতার গুণফলে, এই পৃষ্ঠটা প্রস্থ আর উচ্চতার গুণফলে। এইটা হচ্ছে দৈর্ঘ্য আর উচ্চতার গুণফলে পৃষ্ঠ। এখন দেখো এবি পৃষ্ঠের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল পাচ্ছি দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে হচ্ছে 0.4 গুণ 0.2, তাহলে এক্ষেত্রে হচ্ছে 0.08। তারপর হচ্ছে বিসি পৃষ্ঠ মানে হচ্ছে প্রস্থ আর উচ্চতার গুণফলে, সেটা হচ্ছে 0.01। আরেকটা হচ্ছে সিএ মানে উচ্চতার দৈর্ঘ্যের পৃষ্ঠ, সেই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল পাচ্ছি 0.1 ইন্টু 0.4 অর্থাৎ 0.04। এর মধ্যে সর্বনিম্ন ক্ষেত্রফল কোনটা? 0.02। আর 0.02 ক্ষেত্রফলেই যদি রাখা হয় তাহলে আমাদের চাপের পরিমাণ সর্বোচ্চ হবে। তো এখন দেখো এই ক্ষেত্রে যে বিসি পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বনিম্ন, তো বিসি পৃষ্ঠের ক্ষেত্রফল যেহেতু সর্বনিম্ন তাহলে সর্বোচ্চ চাপ পি সমান হচ্ছে এফ বাই এ। এফ এর পরিবর্তে আমরা এমজি লিখতেই পারি। এম হচ্ছে কাঠের ভর, যেটা আমাদের কাছে প্রশ্নে 4 কেজি বলা আছে। এই যে দেখো 4 কেজি ভরের একটা কাঠ। আর এরপরে হচ্ছে আমাদের ক্ষেত্রফল। ক্ষেত্রফল আমরা এখানেই বের করেছি 0.02, ক্যালকুলেশন করলে 19,960 প্যাসকেল। এটাই হচ্ছে আমাদের চাপ বা সর্বোচ্চ চাপের পরিমাণ। ঘ নম্বর প্রশ্নের দিকে খেয়াল করি, কাঠটি সমুদ্রের পানিতে শতকরা কত শতাংশ ভেসে থাকবে? মানে এখানে যে কাঠটার কথা বলা হলো, এই কাঠটি নদীর পানিতে কাঠটি অর্ধেক পরিমাণ ডুবেছিল। কাঠটার বড় এত সমুদ্রের পানির ঘনত্ব বলা আছে। প্রশ্ন হচ্ছে কাঠটি সমুদ্রের পানিতে শতকরা কত শতাংশ ভেসে থাকবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ কর। দেখো নদীর পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার ঘনমিটার। আর কাঠের আয়তন আমরা দেখেছিলাম ক্যালকুলেশন করে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো এখান থেকে আমরা কাঠের আয়তনটা পেয়েছি। এবার কাঠের ঘনত্ব হচ্ছে রো সমান এম বাই ভি। এম এর মান 4, ভি এর মান এখান থেকে পেয়েছি, এটা বসিয়ে দিলাম। তাহলে আমরা কাঠের ঘনত্ব পাচ্ছি হচ্ছে 500 কেজি পার ঘনমিটার। এখন দেখো সমুদ্রের পানিতে V1 পরিমাণ ডুবে থাকলে, সমুদ্রের পানিতে V1 পরিমাণ ডুবে থাকলে আমরা লিখতে পারি এই যে ভি রো সমান হচ্ছে V1 রো এস। রো এস মানে হচ্ছে যে সমুদ্রের পানির ঘনত্ব, রো এস, এস মানে হচ্ছে সি। তাহলে ভি মানে হচ্ছে তোমার আয়তন, আর রো মানে হচ্ছে যে কাঠের ঘনত্ব, আর V1 মানে হচ্ছে অপসারিত সমুদ্রের পানির আয়তন, আর রো এস হচ্ছে সমুদ্রের পানির ঘনত্ব। তো এখন এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে V1 বাই ভি। আচ্ছা এখানে একটা মনে হইতে পারে যে এটা সমান এটা কেন লিখেছি। এটা সমান এটা লেখার শর্ত হচ্ছে যে একটা জিনিস যখন ডুবন্ত অবস্থায় ভেসে থাকে তখন আমরা জানি বস্তুর ওজন আর অপসারিত তরলের ওজন সমান হয়। বস্তুর ওজন আর অপসারিত তরলের ওজন সমান হয়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বস্তুর ওজন সমান হচ্ছে অপসারিত তরলের ওজন। এখন ডব্লিউ এর পরিবর্তে কি লেখা যায়? এমজি। ডব্লিউ এর 2 এর পরিবর্তে এম টু জি। জি জি কাটাকাটি চলে যাবে। এম এর পরিবর্তে কি লেখা যায়? রো ভি। এম এর পরিবর্তে কি লেখা যাবে? রো ভি। তাহলে এই জায়গা থেকে হচ্ছে রো ভি, মানে এটাকে ধরো রো 1 V1 সমান হচ্ছে রো 2 V2। এই জায়গা থেকে হচ্ছে এইভাবে আসছে। এখন এটা কোত্থেকে? আবারও বলছি যে যখন নিমজ্জিত অবস্থায় ভেসে থাকে তখন অপসারিত তরলের ওজন আর বস্তুর ওজন সমান হয়। তো এই জন্য অপসারিত তরলের ওজন সমান হচ্ছে বস্তুর ওজন। এরপর এখানে হচ্ছে ডব্লিউ এর পরিবর্তে এমজি, এম এর পরিবর্তে হচ্ছে রো ভি। তো এইখান থেকে আমরা মূলত এখানে লিখেছি যে ভি রো সমান হচ্ছে V1 রো এস। তো এখন এখানে V1 বাই ভি, এই যে V1 বাই ভি মানে ভিটা নিচে চলে গেছে, আর এখানে রো ঠিক ছিল, রো এসটা নিচে চলে আসছে। এন্ড রো হচ্ছে কাঠের ঘনত্ব যেটা হচ্ছে 500, আর রো এস হচ্ছে সমুদ্রের পানির ঘনত্ব যেটা হলো কত? 1030। আর এখানে হচ্ছে V1 বাই ভি। তো এই ভিটাকে এই পাশে আমরা গুণ করে দিতে পারি। এখানে ক্যালকুলেশন করলে 0.4854, এখানে ভিটা এই পাশে গুণ হয়ে গেল। তাহলে সমুদ্রের পানিতে ভেসে থাকা অংশের আয়তন, এই যে এইটা কি ছিল? V1টা আমাদের কি ছিল পরিচয়? সমুদ্রের পানিতে V1 পরিমাণ ডুবে থাকলে, এই যে এটা হচ্ছে V1টা হচ্ছে ডুবে থাকা অংশের পরিমাণ, ডুবে থাকা অংশের পরিমাণ। তাহলে কতটুকু ভেসে ছিল? টোটাল আয়তন হচ্ছে ভি, আর এর মধ্যে ডুবে থাকা অংশের পরিমাণ হচ্ছে V1। তাহলে টোটাল আয়তন থেকে ডুবে থাকা অংশের পরিমাণটা মাইনাস করে দাও। তাহলে ভি মাইনাস হচ্ছে যে V1 এর মানটা বসিয়ে দিলাম, ভি কমন নিয়ে নিলে 1 মাইনাস 0.4854, ক্যালকুলেশন করলে এতটুকু পাচ্ছি। এখন এখান থেকে V2 বাই ভি, এটাকে যদি আমরা শতকরায় গুণ করে
প্রকাশ করি, অর্থাৎ 100% দ্বারা গুণ করি, তাহলে 51.46% হচ্ছে কি হবে, সমুদ্রের পানিতে ভেসে থাকবে। তাহলে আবার পুরো বিষয়টা তোমরা একটু খেয়াল করো, আমাদেরকে জিজ্ঞেস করেছিল, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রশ্ন ছিল হচ্ছে সমুদ্রের পানিতে কতটুকু ভেসে থাকবে যখন হচ্ছে নদীর পানিতে 50% পর্যন্ত হচ্ছে ভেসে ছিল। এখন নদীর পানির ঘনত্ব হচ্ছে 1000, কাঠের আয়তন ছিল এতটুকু, আমরা বের করেছি, এরপর কাঠের ঘনত্বটা আমরা বের করেছি। এবার দেখো সমুদ্রের পানিতে যদি V1 পরিমাণ ডুবে থাকে, সমুদ্রের পানিতে যদি V1 পরিমাণ ডুবে থাকে, তাহলে এই যে কাঠের ওজন, কাঠের ভর সমান হচ্ছে অপসারিত সমুদ্রের পানির ভর। এখন ওজন বলতে পারতাম, ওজন বললে জি গুণ হতো, এখন উভয় পাশ থেকেই তো জি সেম, কাটাকাটি চলে যাচ্ছে, এই জন্য আমরা ভর দিয়ে বলতেছি। এখন তুমি চাইলে এখানে জি লিখে ক্যালকুলেশন করতে পারো, কোনো সমস্যা নাই, যেটা আমি একটু আগে হচ্ছে তোমাদেরকে দেখিয়েছি। তো এখান থেকে লিখতে পারি V1/V সমান হচ্ছে রো বাই রো এস। এটা কিভাবে, এই যে V1টা নিচে চলে গেছে, তাহলে V1/Vটা নিচে চলে গেছে, তাহলে V1/V, আর রো তার জায়গায় রয়ে গেছে, রো এসটা নিচে ভাগ হয়ে গেছে। রো এর পরিবর্তে লেখা যায় কাঠের ঘনত্ব, যেটা হচ্ছে 500, আর রো এসটা হচ্ছে তোমার 1030, তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি হচ্ছে 0.4854। তো এখানে যদি আমি ভিটাকে এই পাশে গুণ করে দিই, তাহলে আমরা এই ক্ষেত্রে এই যে V1 মানে হচ্ছে ডুবে থাকা অংশের পরিমাণ, তো এখন পুরা আয়তন হচ্ছে V, ডুবে থাকা অংশের পরিমাণ হচ্ছে V1, তাহলে ভেসে ছিল কতটুকু, পুরা আয়তন থেকে ডুবে থাকা অংশের পরিমাণ মাইনাস করে দিলাম। তাহলে আমরা এখান থেকে এই যে V2 সমান পাচ্ছি হচ্ছে 0.5146V, অর্থাৎ এতটুকু অংশের পরিমাণ হচ্ছে ভেসে ছিল। এখন এই যে ভিটাকে যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে কি দাঁড়াচ্ছে, V2/V মানে হচ্ছে টোটাল আয়তনের এতটুকু পরিমাণে হচ্ছে ভেসে ছিল। টোটাল আয়তনের, এই যে ভি বলতে তো টোটাল আয়তনটাকে বোঝানো হচ্ছে, আর এই V2 মানে হচ্ছে ভেসে থাকা অংশের পরিমাণ, সুতরাং এই টোটাল আয়তনের এতটুকু পরিমাণ ভেসে ছিল, তাই V2/V সমান হচ্ছে, আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি এতটুকু। এবার শতকরায় প্রকাশের জন্য 100 দ্বারা গুণ করেছি, তাহলে 51.46%, এটাই হচ্ছে সমুদ্রের পানিতে ভেসে থাকা অংশের পরিমাণ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, কয়েকবার প্র্যাকটিস করলে তোমরা আরো ভালো করবে, এবং এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসতে পারে, বিভিন্ন ডেটা চেঞ্জ করে আসতে পারে, তোমরা এটা মনোযোগ দিয়ে করবা। আচ্ছা, এটাকে তোমরা চাইলে সরাসরিও করতে পারো। সরাসরি কিভাবে করবা, যে ডুবন্ত অংশের পরিমাণ, আমি ওইটাও দেখিয়ে দিচ্ছি। ডুবন্ত অংশের পরিমাণ লিখে বস্তুর ঘনত্ব ডিভাইডেড তরলের ঘনত্ব, বস্তুর ঘনত্ব কত ছিল 500, আর তরলের ঘনত্ব কত 1030, ক্যালকুলেশন করে তুমি সেম রেজাল্টটা পেয়ে যাবে। এবার সরাসরিও করতে পারো, মানে কোথা থেকে সরাসরি করতে পারো, সেটা হচ্ছে এই যে এই অংশটা, এই যে কাঠের ঘনত্বটা বের করলে না, এই কাঠের ঘনত্বটা বের করলা, বের করার পরে তুমি সরাসরি লিখে ফেললা যে ডুবন্ত অংশের পরিমাণ সমান হচ্ছে কাঠের ঘনত্ব ডিভাইডেড সমুদ্রের পানির তরলের ঘনত্ব। এখান থেকে যেটা পাবা সেটাই হচ্ছে ডুবন্ত অংশের পরিমাণ। এবার 100% থেকে যদি ডুবন্ত অংশের পরিমাণের পার্সেন্ট বাদ দিয়ে দাও, তাহলে ভেসে থাকা অংশের পরিমাণ পেয়ে যাবা। যে কোনোভাবেই করতে পারো। এটাই ছিল এই প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে। আল্লাহ হাফেজ।